স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। লকডাউন চলছে, কিছু করারও নেই। তার জন্য আমরা আজকে এখানেই একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে পাঠাতে হচ্ছে। দেখো, যদি লকডাউন শেষ হয়ে যায় তাহলে আমরা আবার শুরু করব। অবশ্যই কোনো চিন্তা করবো না, কারণ লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যেভাবেই পারি তাড়াতাড়ি করে তোমাদের সময় মতো সিলেবাস শেষ করার দায়িত্ব আমার। ফলে সেগুলো ভুলে যাও। ফলে আমরা আজকে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারটা হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জ। দেখো, শুনে রাখো, একটা কথা বুঝে রাখো। সেটা হলো চ্যাপ্টারটা খুব ছোট, কিন্তু চ্যাপ্টারটার মধ্যে বোঝার জিনিস অনেক। আর ক্লাস 11-এ আমরা যা পড়েছি তার থেকে ক্লাস 12-এর ডিফারেন্সটা কোন জায়গায়? 12-এর প্রত্যেকটা চ্যাপ্টার, যদি ফার্স্ট পার্টের কথা ভাবো, 12-এর ফার্স্ট পার্টের প্রত্যেকটা চ্যাপ্টার, ইভেন সেকেন্ড পার্টেরও ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে, ফলে এনসিইআরটি যে ফার্স্ট পার্ট আছে সেই ফার্স্ট পার্টের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কানেক্টেড চ্যাপ্টার। ফলে তুমি যদি কখনো ফার্স্ট চ্যাপ্টারটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে সেকেন্ড চ্যাপ্টারে হয়তো 30-40% ম্যাক্সিমাম তুমি বুঝতে পারবে, তার থেকে বেশি কিন্তু বুঝতে পারবে না। আবার যদি ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার না বুঝতে পারো তাহলে কিন্তু থার্ড চ্যাপ্টার আবার সেই 30-40% বুঝতে পারবে, বাকি 60% বুঝতে পারবে না। ফলে তোমাকে কি করতে হবে? প্রথম থেকে এই চ্যাপ্টারগুলো ভালোভাবে বুঝতে হবে। কারণ যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারে ইলেকট্রিক ফিল্ড পড়বো, ইলেকট্রিক লাইন অফ ফোর্স পড়বো, সেকেন্ড চ্যাপ্টারে সেগুলির অ্যাপ্লিকেশনগুলো পড়বো। সেই অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগিয়ে আমরা থার্ড চ্যাপ্টার পড়বো, ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার কাজে লাগিয়ে ফোর্থ চ্যাপ্টার করবো, ফিফথ চ্যাপ্টার করবো। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কানেক্টেড। ফলে 11-এর চ্যাপ্টারগুলিতে যেরকম তোমার অনেক কিছু পড়তে হতো, আমাদের 12-এর চ্যাপ্টারে এত কিছু পড়তে হবে না। কিন্তু হ্যাঁ, যখন পড়বে তখন মনোযোগ দিয়ে পড়তে হবে, না হলে কিন্তু তুমি ভুলে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে? প্রথম থেকে মন দিয়ে পড়তে হবে এবং শুনতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কিভাবে হচ্ছে। ফলে আমি খুব ছোট্টভাবে ইন্টারেস্টিংলি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। শুধু বেসিক ডেফিনেশন গুলো আজকে আমরা করব, বা ডেফিনেশন থেকে এগিয়ে দু একটা ডিরাইভেশন আমরা করে দেখাবো আমরা। ঠিক আছে, চলো আমরা শুরু করে চলি। ফলে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে আমাদের সেটা হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস। ঠিক আছে, মানে আমরা বুঝতে পারছি এখানে আমরা কি পড়বো? ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে পড়বো, ডিফারেন্ট চার্জেস সম্বন্ধে পড়বো, এবং ইলেকট্রিক ফিল্ড এবং চার্জেস থেকে অনেক কিছু ছোট 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 টার্মস বেরিয়ে আসবে, সেগুলো আমরা পড়বো। তাহলে সবচেয়ে আগে জেনে রাখো যে আমাদের চার্জ চার্জ বলতে আমরা কি বুঝাচ্ছি? চার্জ বলতে আমরা দু রকমের চার্জ বুঝাই, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ বলতে বুঝতে পারো তুমি প্রোটন, নেগেটিভ চার্জ বলতে বুঝতে পারো তুমি ইলেকট্রন। ঠিক আছে, বলে ইলেকট্রনের চার্জ, চার্জ আমরা কিউ দিয়ে লিখি, চার্জ কি হবে? নেগেটিভ। এবং প্রোটনের চার্জ কিউ কি হবে? পজিটিভ হবে। মানে আমাদের কাছে দু ধরনের চার্জ থাকবে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। আমরা জানি যে একটা পজিটিভ চার্জের সঙ্গে তুমি যদি একটা পজিটিভ চার্জকে আনো তাহলে কি হবে? রিপালশন হবে, দুটো চার্জই সরে যেতে চাইবে। আবার তুমি যদি একটা পজিটিভ চার্জের সঙ্গে একটা নেগেটিভ চার্জ আনো তখন কি হবে? অ্যাট্রাকশন হবে, কাছে আসতে চাইবে, এটাও একটু সামনে যাবে, এটাও একটু সামনে যাবে, দুটো একসঙ্গে লেগে থাকতে চাইবে। ফলে দুটো অপোজিট চার্জ কি করবে? অ্যাট্রাক্ট করবে। দুটো সেম চার্জ কি করবে? রিপেল করবে। তাহলে দুটো সেম চার্জ কি করবে? রিপেল ইচ আদার। দুটো অপোজিট চার্জ কি করবে? অ্যাট্রাক্ট ইচ আদার। ফাইন, খুবই ছোট্ট জিনিস, বুঝে গেছো আশা করি। ফলে এখানে আমরা কি করব? এখানে আমরা চার্জ বলতে পুরো চ্যাপ্টারটাতেই আমরা যখনই চার্জ বোঝাবো তখন আমরা ধরে নেব কি? টেস্ট চার্জ। টেস্ট চার্জ, ঠিক। টেস্ট চার্জ কি? টেস্ট চার্জ হলো এ স্মল পজিটিভ চার্জ। একটা স্মল পজিটিভ চার্জ হলো কি? টেস্ট চার্জ। ফলে যা আমরা করব এখানে চার্জ, যে চার্জগুলি আমরা এখানে করব সবগুলো চার্জ কি হয়ে যাবে? টেস্ট চার্জ হয়ে যাবে। তো সবচেয়ে আগে কথা যে চার্জ বা তোমার ফিল্ড সম্বন্ধে
সবচেয়ে প্রথম যে কথাটা আসবে সে কথাটা হলো একটা ল। কি ল? সেটা হলো কুলম্বস ল। সেটা কি? কুলম্বস ল। কুলম্বস ল কি বলেছিল? আমরা পড়েছিলাম ল অফ গ্রেভিটেশন, নিউটনস এর ল অফ গ্রেভিটেশন। কি? দুটো মাস থাকবে, একটা m1 একটা m2, তার মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে আর, তাহলে সেটা কি হতো? নিউটন কি বলে গেছিল? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু মাসেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দেয়ার ডিস্টেন্স। মানে মাসের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে, আর দুটো মাসের মাঝখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে। মানে ডিস্টেন্সটা যত বাড়তে থাকবে আস্তে আস্তে ফোর্সের ভ্যালুটা তত কমতে থাকবে, ডিস্টেন্সটা যত কমতে থাকবে ফোর্সের ভ্যালুটা তত বাড়তে থাকবে। আর প্রোডাক্ট অফ মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতে আমরা কি বুঝলাম যত বেশি বড় বড় মাস আমরা নেব তত বড় ম্যাগনিটিউডে ফোর্স আমরা এক্সপেক্ট করতে পারবো। সিমিলারলি এখানে মাস নেই, মাসের জায়গায় কি? চার্জ, ডিস্টেন্স আছে। তাহলে এখানে একটা চার্জ ধরে নাও Q1 আর একটা চার্জ ধরে নাও Q2, এবং তার মাঝখানে যে ডিস্টেন্সটা তুমি ধরে নাও R। ঠিক? এবার কুলম্বস কি বলেছে? কুলম্বস লতে কুলম্বস কি বলেছে? কুলম্বস বলেছে দেখো, আমরা এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন না বলে আমরা বলবো কি? ফোর্স অফ অ্যাট্রাকশন অফ রিপালশন। ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন কেন বলবো? কারণ আমরা একটু আগে দেখলাম যে একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে কি করে? রিপেল করে। সিমিলারলি একটা নেগেটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করবে? রিপেল করবে। আবার একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। আবার একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। মানে চার্জ নিয়ে যখনই তুমি কথা বলবে সেই চার্জ কি হতে পারবে? অ্যাট্রাকটিভও হতে পারবে, আবার কি হতে পারবে? রিপালসিভও হতে পারবে। তার জন্য কি কুলম্বস কি বলেছিল ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন। বুঝতে পারলে কেন বলেছিল অ্যাট্রাকশন অর রিপালশন? অ্যাট্রাকশন হবে তখন যখন তুমি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জকে কনসিডার করবে, রিপালশন হবে তখন যখন তুমি দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ কনসিডার করবে। ধরে নাও আমরা এখানে পজিটিভ বা নেগেটিভ চার্জ না ধরে আমরা দুটো চার্জ ধরে নিয়েছি, একটা Q1 একটা Q2। ফলে যদি তারা পজিটিভ হতো, দুটো চার্জ যদি পজিটিভ হয়ে যেত তাহলে কি হয়ে যেত? তাহলে ফোর্স অফ রিপালশন হয়ে যেত। যদি একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ এখানে আমাদের নেগেটিভ হয়ে যেত তাহলে কি হতো? ফোর্স অফ অ্যাট্রাকশন হয়ে যেত। তার জন্য কুলম্বস বলেছিল কি? কুলম্বস বলেছিল ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন। ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইজ directly proportional to number 1 product of charges, directly proportional to product of charges বলতে কি? যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন F দিয়ে লিখি তাহলে F directly proportional to দুটো চার্জ নিয়েছি, একটা Q1 একটা Q2, ফলে অবভিয়াসলি তার প্রোডাক্ট কি হবে? Q1 Q2। ফলে তার প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে Q1 Q2 সঙ্গে Fটা। সেই Fটা কি? সেই Fটা হলো ফোর্স। কার ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কেন ইলেকট্রোস্ট্যাটিক্স? কারণ সেখানে চার্জ এসেছে। উইদাউট এনি চার্জ নো চার্জ উইল বি, নো ফোর্স উইল বি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। wherever there is charge concern there will be electrostatics. ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো এখানে যে আমরা চার্জগুলিকে রেস্টে থাকি। আমরা মনে করো এই পেনটা একটা চার্জ, এই চার্জটাকে রেস্টে রেখেছি, এখানে রেখে দিয়েছি আমরা চার্জটা নিজের থেকে নড়তে পারবে না। চার্জটাকে তুমি ফোর্স দিলে চার্জটাকে ফোর্স দিয়ে চার্জটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিতে পারবে। ফলে সেই চার্জটা হলো কি? স্ট্যাটিক চার্জ। মানে যখন স্ট্যাটিক চার্জ সম্বন্ধে আমরা ডিলস করব তখন কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক্স হবে। মানে ইলেকট্রনস গুলিকে স্ট্যাটিক ধরে নেওয়া হয়েছে, মানে ইলেকট্রন গুলিকে রেস্টে ধরে নেওয়া হয়েছে। তার জন্য নাম হয়েছে চ্যাপ্টারটা কি? ইলেকট্রোস্ট্যাটিক্স। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 মিলিয়ে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স, যার মধ্যে চ্যাপ্টার 1 এ চলে আসবে ফিল্ড, চার্জ, গস থিওরাম, ফ্লাক্স এসব জিনিস। চ্যাপ্টার 2 তে চলে যাবে ফিল্ড না হয়ে পোটেনশিয়াল, টর্ক, ডাইপোল, ক্যাপাসিটর, ডিফারেন্ট টাইপস অফ ক্যাপাসিটর, তাদের ফেনোমেনন সব চলে যাবে।
ফলে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 মিলিয়ে কি হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক্স। মানে ইলেকট্রোস্ট্যাটিক্স কি সেই চ্যাপ্টার যেখানে ইলেকট্রিক ফিল্ড বা চার্জ বা ফোর্স সবগুলি আমরা রেস্টে থাকা চার্জ পার্টিকেলের জন্য কনসিডার করব। যখন চার্জ পার্টিকেলগুলি মোশনে থাকবে, আগে থেকেই মোশনে থাকবে, মোশনে থাকা চার্জ পার্টিকেলগুলির মধ্যে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তখন কি হয়ে যাবে সেটা কারেন্ট ইলেকট্রিসিটি, মানে ফ্লো অফ ইলেকট্রন হওয়া, তখন হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক, না হয়ে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে নি? ফলে বুঝবে তুমি আস্তে আস্তে কিভাবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কারেন্ট ইলেকট্রিসিটিতে যাব। তাহলে চলে আসি আবার কুলম্বস লতে। কুলম্বস লতে কি বলেছিল? ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ চার্জেস। মানে কার কোন চার্জেস, যে চার্জগুলো আমরা কনসিডার করব সেই চার্জগুলো। তোমার যদি একটা চার্জ থাকতো Q4, একটা চার্জ তুমি ধরতে Q5, তখন কি হয়ে যেত Q4 ইন্টু Q5 প্রপোর্শনাল টু F হয়ে যেত। বুঝতে পারলে কি পারলাম? একটা চার্জ থাকতো 5, একটা চার্জ থাকতো 10, তাহলে কি হতো 50 হয়ে যেত প্রোডাক্ট। তাহলে ফোর্সটা 50 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 50 হয়ে যেত। সেরকম আমরা জাস্ট ধরার জন্য আমরা একটা কনসিডার করে নিয়েছি Q1 আর Q2 দুটো চার্জ। ফলে যে কোনো চার্জ আমরা রিপ্লেস করে বসাতে পারতাম বা পারতে হবে যখন আমরা নিউমেরিক্যাল গুলি সলভ করব। নট নেসেসারি সবসময় তোমার কাছে দুটোই চার্জ থাকবে, তোমার কাছে 3টে 4টে চার্জও থাকতে পারতো। সেই চার্জগুলির প্রোডাক্ট তোমাকে নিতে হতো, ঠিক? তখন সেই ফোর্সটা আবার অন্যরকম ফোর্স হতো, সেই ফোর্সটা আমরা শিখবো। তাহলে ফার্স্ট পয়েন্টটা হলো প্রোডাক্ট অফ চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেকেন্ড পয়েন্টে বলেছে যে না, ফোর্স ইনভার্সলি proportional to square of the distance between them। মানে দুটো চার্জের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। কে? ফোর্স। কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোত্থেকে এসেছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স? কুলম্বসের ল থেকে। তার জন্য সেই ফোর্সটা কুলম্বিক ফোর্সও হতে পারে, কুলম্বিক ফোর্স অনেক বই লেখা থাকে। কুলম্বিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ফোর্স ডিউ টু চার্জ, সবগুলি সেম ওয়ার্ড হতে পারতো, সিমিলার মিনিং সবগুলো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই পয়েন্টার থেকে আমরা কি লিখতে পারি? এই পয়েন্টার থেকে আমরা এটা লিখতে পারি না যে F প্রপোর্শনাল টু 1/r², কারণ দুটো চার্জের মাঝখানে ডিসটেন্সটা আমরা কত ধরে নিয়েছিলাম? r। এখানে ছিল Q1, এখানে ছিল Q2, তাহলে তার মাঝখানে ডিসটেন্স কত? r। কি বলেছিল? যে ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দেয়ার ডিসটেন্স, means square of their distance of what? Square of their distance between two charges. What charges we have kept? We have taken two charges Q1 and Q2. That is why this force is inversely proportional to 1/r². Now, if you combine these two statements, one statement is F proportional to product of charges Q1, Q2. Another statement is F proportional to 1/r². If we combine these two statements, what we can write? F proportional to Q1, Q2 by r². Fine. So obviously, whenever we are having some proportional sign, we have to put a constant. So F will be a constant K, 1/Q1, Q2 by r². Fine. So that is the mathematical expression of the Coulomb force or mathematical expression of the electrostatic force. তো আমরা বিভিন্ন সময় কনস্ট্যান্ট গুলির ভ্যালু ডিফারেন্ট ভ্যালু লিখি। কারণ দেখো, আমরা যখনই কখনো কোনো জিনিস ফিজিক্সের কখনো কোনো ল যখনই বানানো হয়, সেটাকে ইউনিভার্সাল বানাতে গেলে কি করতে হয়? সব চার্জ দিয়ে সব রকমের কন্ডিশনে টেস্ট করতে হয়। সব রকমের কন্ডিশনে টেস্ট করে সব রকমের চার্জ দিয়ে যদি কন্ডিশনটা ফুলফিল করানো যায় তবেই ল হয়, না হলে ল হবে না। ফলে হাইপোথিসিস আটকে যাবে বা থিওরেম বলে আটকে যাবে, কিন্তু কোনো কন্ডিশন বলে আটকে যাবে। কিন্তু এখানে তো কন্ডিশন নেই, এখানে তো কুলম্বস ল, মানে ল হয়ে গেছে। মানে কি, প্রত্যেকটা অবজেক্টের প্রত্যেকটা চার্জের জন্য, প্রত্যেক ডিস্টেন্সের জন্য, ডিস্টেন্স যত ছোটই হোক যত বড়ই হোক, চার্জ ডিফারেন্ট হোক, চার্জ পজিটিভ হোক নেগেটিভ হোক, যত বড় বড় চার্জ হোক যত ছোট চার্জ হোক, আলটিমেটলি সবার জন্য কি হয়ে যাবে? ফোর্সটা সমান হয়ে যাবে, ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে, মানে ফোর্সটা সবার জন্যই সমান থাকবে।
তার জন্য তো ল হয়েছে না। তো সেই কনস্ট্যান্টটার ভ্যালুটা আমরা কোথা থেকে পাই? বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন এক্সপেরিমেন্টাল রেজাল্টস পেয়ে কুলম্বস কি ভেবেছে যে বিভিন্ন এক্সপেরিমেন্টাল রেজাল্টস থেকে আমি কে এর ভ্যালুটা কত পাই। সেই কে এর ভ্যালুটা পাওয়া যায় কত? 1/4πε0। এই যে ই এর মতো করে নিচে 0 লিখি, এই ই এর মতো এটাকে সিম্বলটাকে আমরা বলি কি? এপসাইলন। ফলে সেটা এপসাইলন। আর 0 মিন্স কোনো মিডিয়াম নেই, ফ্রি স্পেস। 0 বলতে আমরা কি বোঝাই? ফ্রি স্পেস। ফলে এটা এপসাইলন 0 বা এপসাইলন নট এরকম নাম দিয়ে বলতে পারি। তার জন্য আমরা বলেছি কনস্ট্যান্টটা 1/4πε0 বা এপসাইলন 0 q1 q2 r²। ফলে সেটাই আলটিমেটলি কুলম্বসের ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাঁড়িয়ে যাবে। এবার কথা আসছে যে এপসাইলন 0টা কি? হ্যাঁ, এপসাইলন কথাটার অর্থ হলো পারমিটিভিটি। কি মিনিং? পারমিটিভিটি। পারমিটিভিটি মানে কি? পারমিটিভিটি মানে হলো কত স্ট্রংলি একটা চার্জ আরেকটা চার্জকে অ্যাট্রাক্ট করবে, বা কত স্ট্রংলি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, বা কত স্ট্রংলি একটা নেগেটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জকে রিপেল করবে, বা একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জকে রিপেল করবে। সেই যে ডিগ্রিজ অফ স্ট্রংনেস, মানে কত তাড়াতাড়ি করতে পারবে, সেটা হলো কি? সেটাই হলো পারমিটিভিটি। ভাবো যে তোমাকে একটা নিউমেরিক্যাল দেওয়া হলো, এক্স একজন স্টুডেন্ট, তাকে একটা অঙ্ক করতে দেওয়া হলো, নিউমেরিক্যাল সলভ করতে দেওয়া হলো। ফলে সে 5 সেকেন্ডে করে নিল। আরেকটা স্টুডেন্ট সেই নিউমেরিক্যালটা সলভ করতে 7 সেকেন্ড লাগিয়ে দিল, 7 সেকেন্ড লাগিয়ে দিল। তাহলে কত তাড়াতাড়ি সে নিউমেরিক্যালটা করতে পেরেছে? যে 5 সেকেন্ডে করতে পেরেছে সে করতে পেরেছে। ফলে যদি আমরা নিউমেরিক্যাল করাটাকে একটা নাউন হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে কি হয়ে যাবে? যদি আমরা পারমিটিভিটিটাকে, অঙ্কটা করাটাকে পারমিটিভিটি বলি, সেই পারমিটিভিটি কার বেশি? যে 5 সেকেন্ডে করতে পেরেছে। ফলে ভাবো তোমার কাছে একটা 10 চার্জ আছে আর একটা 5 চার্জ আছে, কিন্তু দুটোই কি পজিটিভ চার্জ। ফলে তারা কি করবে? রিপালশন করবে। কিন্তু আরেকটা চার্জ আছে 20, আরেকটা চার্জ আছে 7, তাহলে তারাও কি করবে? রিপেল করবে। কিন্তু 10 থেকে কি 20 বড়, 5 থেকে কি 7 বড়। ফলে দুটো চার্জ বড় ম্যাগনিটিউডে নিয়েছি, যেখানে বড় ম্যাগনিটিউডের চার্জ সেখানে রিপালশনটা খুব ফাস্ট হবে। এখানেও দুটো পজিটিভ, এখানেও দুটো পজিটিভ, দু ক্ষেত্রে রিপালশন হবে। কিন্তু কোন ক্ষেত্রে বেশি রিপালসিভ ফোর্স কাজ করবে? এই ক্ষেত্রে যত বড় চার্জ তত বেশি রিপালশন। যত বড় চার্জ হতো, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি হতো? তত তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতো। এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ করলেও অ্যাট্রাকশন হতো। কিন্তু এটা যত তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারতো, এটা তার থেকে বেশি ফাস্ট অ্যাট্রাক্ট করতে পারতো। মানে কি? more the value of charges, more the magnitude of charges, more will be permittivity. So permittivity is nothing but the degrees of attraction or repulsion, means কত ফাস্ট অ্যাট্রাক্ট করতে পারবে, কত ফাস্ট রিপাল করতে পারবে। সেই যে ডিগ্রিসটা, সেই ডিগ্রিসটাকে আমরা পারমিটিভিটি বলি, এবং সেটা একটা কনস্ট্যান্ট। তার ভ্যালু একটা ফিক্সড করা ভ্যালু আছে। যে কোনো মিডিয়ামের পারমিটিভিটির ভ্যালু আছে। ওয়াটার মিডিয়ামে নিলে পারমিটিভ ভ্যালু তোমাকে 80 নিতে হবে, এয়ার মিডিয়ামে নিলে পারমিটিভ ভ্যালু তোমাকে 1.008 নিতে হবে। তাহলে তুমি ফ্রি স্পেসে পারমিটিভিটির ভ্যালু নিলে, ফ্রি স্পেস মানে যেখানে এয়ারও নেই, কোনো মিডিয়ামও নেই, যেরকম আউটসাইড দ্য আর্থ ইউনিভার্সে। ফলে সেখানে ফ্রি স্পেস, সেখানে কোনো মিডিয়াম নেই, সেখানে ভ্যাকিউম আছে। যেখানে ভ্যাকিউম সেখানে ফ্রি স্পেস, যেখানে ফ্রি স্পেস সেখানে পারমিটিভিটি ভ্যালু যদি আমরা বের করতে পারতাম, ভাবতে পারতো, তোমার মনে কোশ্চেন আসতে পারে, তাই যেখানে ফ্রি স্পেস, যেখানে কোনো মিডিয়াম নেই, সেখানে অ্যাট্রাকশন হবে কেন? আরে অ্যাট্রাকশন না হলে সান তো আর্থকে অ্যাট্রাক্ট করছে, আর্থ তো মনকে অ্যাট্রাক্ট করছে। ফলে সবার মধ্যে যে একটা অ্যাট্রাকশন আছে, সেখানে মিডিয়াম নেই, তার জন্য অ্যাট্রাকশন নেই। হ্যাঁ, সেখানে অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনগুলি কি? সেই অ্যাট্রাকশনগুলি এনার্জির টার্মসে হতে পারে, সেই অ্যাট্রাকশনগুলি মোমেন্টামসের টার্মসে হতে পারে, সেই অ্যাট্রাকশনগুলি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের টার্মসে হতে পারে, সেই অ্যাট্রাকশনগুলি ম্যাগনেটিক ফোর্সের টার্মসে হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের টার্মসে হতে পারে। বেসিক্যালি আমাদের আর্থ বা ইউনিভার্সে যা অবজেক্ট আছে, সবার মধ্যে দুটো জিনিস থাকেই। একটা জিনিস ইলেকট্রিক ফিল্ড, একটা জিনিস ম্যাগনেটিক ফিল্ড। আর্থের মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড সবটাই আছে, সব জায়গাতে আছে। তোমার বাড়িতে বসে আসো, তোমার বাড়িতে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড লেভেল যা, আমার বাড়িতে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড লেভেল তা না, একটু ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, তোমার বাড়িতেও ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে, আমার বাড়িতেও ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে। ফলে আর্থের সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে। এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি হয়তো বা সেন্টার 0 হয়ে যায়,
এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি হয়তো ইকুয়েটর থেকে পোল থেকে ইকুয়েটরে চেঞ্জ হয়ে যায়, কিন্তু কি চেঞ্জ হয় না? ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। কি চেঞ্জ হয় না? ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে, হোক ভ্যাকিউম হোক মিডিয়াম থাকবেই। আউটসাইড দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে। ফলে সেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কত স্ট্রংলি কাপল, কত স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারবে, কত স্ট্রংলি রিপেল করবে, ঠিক কিনা? সেটাই হলো কি পারমিটিভিটি। ফলে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, মানে যেখানে মিডিয়াম নেই সেখানে তার সেই কনস্ট্যান্টটাকে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস বলে। তাহলে সেই পারমিটিভিটি ইন ফ্রি স্পেস এপসাইলন জিরো। যদি কোনো মিডিয়ামে নিতে, মনে করো এয়ারে নিতে, তাহলে কেন লিখতাম আমরা পারমিটিভিটি এপসাইলন জিরো? তখন আমরা লিখতাম পারমিটিভিটি এয়ার, কারণ আমি এয়ার মিডিয়ামে নিচ্ছি। যদি ওয়াটার মিডিয়ামে নিতে, তাহলে লিখতাম পারমিটিভিটি ওয়াটার। ঠিক? তাহলে সেই কনস্ট্যান্টটাকে যদি আমরা দেখি যে ফ্রি স্পেসে পারমিটিভিটির ভ্যালু কত, হ্যাঁ সেটাও গল্পের মাধ্যমে আসেনি, সেটাও এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন হয়েছে, এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে যে কিভাবে পারমিটিভিটি ফ্রি স্পেসে এত হয়। ফলে সেই ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু, সেই পারমিটিভিটি ফ্রি স্পেস তার ভ্যালু 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ঠিক সেই পারমিটিভিটি ভ্যালু, মানে পারমিটিভিটি ইন ফ্রি স্পেসের ভ্যালু কত? 1/4 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ফলে তুমি যদি সেই কনস্ট্যান্টটা বের করতে চাইতে 1/4 পাই এপসাইলন 0, তার মধ্যে তার ভ্যালুগুলি পুট করতে 4 পাই মানে 3.14 বা 22.22/7 যাই লিখো, মুছে ফেললাম আমি। ফলে তার ভ্যালু বসিয়ে দাও, 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 বসিয়ে দিলে সেই ক্যালকুলেশনটা যদি তুমি করতে, তাহলে তার ভ্যালু আসতো 8.99 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ফলে সেটাকে রাফলি আমরা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 লিখতে পারি। তার ভ্যালুটা, কনস্ট্যান্টের ভ্যালুটা কত হবে, তার ইউনিট কিভাবে বের করব? কোথায় ছিলাম আমরা? ফোর্স 1/4 পাই এপসাইলন 0, মানে যেটা একটা কনস্ট্যান্ট, Q1 Q2 বাই r স্কয়ার। ঠিক? তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার বাই চার্জ Q1 Q2 ইজ ইকুয়াল টু থাকবে কি 1/4 পাই এপসাইলন 0, মানে সেটাই কে। কে এর ইউনিট বলতে সবটার ইউনিট। ফোর্সের ইউনিট কি? নিউটন। ডিসটেন্সের ইউনিট কি? মিটার। ডিসটেন্স স্কয়ার আছে, মিটার স্কয়ার হবে। চার্জের ইউনিট কুলম, যেহেতু কুলম ফার্স্টে চার্জ রিলেটেড ল, কুলমস ল থেকে এসেছে, কুলমসের নাম অনুসারে সেটা কি হয়ে গেছে, চার্জের ইউনিট হয়ে গেছে কুলমস। তাহলে কুলমকে আমরা লিখি সি দি, চার্জের ইউনিট কুলম, আরেকটা চার্জের ইউনিটও কুলম, তাহলে কি হয়ে যাবে? কুলম স্কয়ার। তাহলে কে, তাহলে কে এর ভ্যালু কত থাকলো? নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। নিউটন মিটার স্কয়ার কুলম